থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের প্রেক্ষাপটে আজকের ভাবনা দীর্ঘ 4 বছরের ওপর প্রতিদিন সকাল 7:30 থেকে আপনারা দেখছেন, এবং এই অনুষ্ঠান অবশ্যই একটা অন্য মান বহন করে, এটা অস্বীকার করার জায়গাও নেই, আর আপনারা বলার চেষ্টাও করেন না সেটা। আর বিভিন্ন দিন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজকের ভাবনার প্ল্যাটফর্ম থেকে হয়ে থাকে। তো আজকে আমাদের বিষয় হিসেবে আছে আবৃত্তি, এবং আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমি আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে আজকে শিল্পী সুতপা নিয়োগী। আর আজকাল আপনারা জানেন যে কিছুটা ফ্যাশন বা কিছুটা হয়তো আবৃত্তিকে আরেকটু অন্য কায়দায় নিয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই যন্ত্রের ব্যবহার করা হয়। তবে অবশ্যই আমি একজন আবৃত্তি শিল্পী হিসেবে কথা বলেই থাকি, কায়দাটা যেন আবার আসল কিছুকে ছাপিয়ে না যায়, এবং সেটা শিল্পীরা অবশ্যই আজ যারা আবৃত্তি করেন সেটাকে যথাযথ মেনেই সেই চেষ্টাটা করে থাকেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তা এক্ষেত্রে সহযোগী শিল্পী হিসেবে আবহ বলা যায় যেটাকে, সেক্ষেত্রে যারা থাকবেন তার মধ্যে জয়ন্ত কর্মকার আমার ডান দিকে রয়েছে, একেবারে ডান দিকে। আর সঙ্গে আমাদের খুব বয়স্ক, মানে প্রচুর বয়স হয়ে গেছে তাই তো, কিবোর্ডে শিল্পী শুভায়ন নিয়োগী। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি মূল জায়গায়, আবৃত্তির অনুষ্ঠানে। আমরা সুতপার কণ্ঠে প্রথম কবিতায় যাচ্ছি। ভারত তীর্থ দিয়ে শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতাঁরে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল, পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করে দূরে আছে যারা আজও।
বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পুহায় রজনী জাগেছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ। এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। সুতাপার কণ্ঠে প্রথম যে কবিতার আবৃত্তি অবশ্যই সময়োপযোগী। আর রবীন্দ্রনাথ আমরা জানি মানবতাবাদের পথিকৃৎ, তার চিন্তাভাবনায় মানবতাবাদ একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। আজকের ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, প্রসঙ্গক্রমে যে বিষয়টা উঠে আসে যে বর্তমান ভারতবর্ষে যে জাতপাতের বিভাজন, রবীন্দ্রনাথ কিন্তু কখনো এটা চাননি। আর সবচেয়ে বড় কথা যে মেরুকরণের এক ধরনের রাজনীতি, সেটাও রবীন্দ্রনাথ তার বিরোধী ছিলেন। আর পাশাপাশি আজকাল প্রতিটি রাজনৈতিক দলকে যেভাবে দেখা যায় ভোটকেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে মানুষে মানুষে যে বিভাজন, সাম্প্রতিককালে শুধু ভারতবর্ষের, আমি কোনো রাজ্যকে এইভাবে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না, ভারতবর্ষের প্রেক্ষাপটে বেশ কিছু রাজ্যেই দেখা গেছে এমন কিছু ছবি আমরা সামনে পেয়েছি যেখানে রবীন্দ্রনাথের এই কবিতা যেন কোথায় একটা হাস্যকর ব্যবস্থা হয়ে দাঁড়ায়। মানে কবিতাটা আমাদের বলছি কবিতাটা, কিন্তু আমাদের ভারতবর্ষের মানসিকতা কিন্তু আজকে সেই আঙ্গিকটা বহন করছে না। কাজে আমাদের এই কবিতার মধ্য দিয়ে শিক্ষা নিতে হবে এইখানে প্রতিটি মানুষের, যে ভারতবর্ষকে আমরা কখনো এমনভাবে দেখব জাতপাত বা অন্যান্য যা কিছুই হোক, সবার আগে আমরা মানুষ। রবীন্দ্রনাথ যে মানবতাবাদের মন্ত্র দিয়ে গেছে, সেই জন্যই আমি শিল্পীর প্রথম কবিতার নির্বাচনকে অবশ্যই প্রশংসার দৃষ্টিতেই দেখছি। আশা করি পর্দার ওপারে যারা রয়েছেন তারাও দেখছেন। আমরা পরের কবিতায় আসি।
এবারে কবি অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর সুখ নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ভরা মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ভাষা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। বাহ! শিল্পী সুতপা নিয়োগীর কণ্ঠে এবারের যে আবৃত্তি অবশ্যই অভিনন্দনযোগ্য, এবং শিল্পীর পরিবেশনা যথেষ্টই আন্তরিক, এবং শিল্পীর চিন্তাভাবনা, শিক্ষা বা রুচি অবশ্যই একটা অন্য মাত্রা বহন করে। কারণ অমিতাভ দাশগুপ্ত যে কবিতাটি লিখেছেন সেখানে তিনিও তো আশা প্রকাশ করেছেন। কবিতার শেষের দিকে গিয়ে দেখা গেছে শিল্পী অনেক স্বপ্ন দেখেছেন। তবে প্রশ্ন একটা থেকেই যায় যে কবিরা তো স্বপ্ন দেখেন, কবিরা স্বপ্ন দেখান, কিন্তু কোথায় যেন কোনো একটা জায়গায় সব স্বপ্নই অপূর্ণ থেকে যায়। এত কিছুর পরেও এখানে আদিবাসী কথাটা উঠে এসেছে। বর্তমানে আমি আর উল্লেখ করতে চাইছি না কিছু, কিন্তু আপনারা যারা বোঝার তারা বুঝে নেবেন। তো প্রশ্নটা হচ্ছে সবই ঠিক আছে। আমরা নজরুল ইসলামকেও বলতে শুনেছিলাম, তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। কিন্তু বাস্তব পরিস্থিতি দেখুন, নজরুল কবে লিখেছিলেন তার কুলি মজুর কবিতা, কিন্তু আজও কিন্তু তাকে দেবতার দৃষ্টিতেই আমাদের দেখতে হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের, কবিতার নাম ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষ তো যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। কিন্তু এটাও অস্বীকার করার জায়গা নেই, কবিরা স্বপ্ন দেখান, নিজেরা দেখেন, ভাবেন, ভাবান, এগুলোরও প্রয়োজনীয়তা আছে। এবং তারই জন্য শিল্প, সাহিত্য, পাশাপাশি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে, আর আবৃত্তি এমন একটি শিল্প যেখানে মানুষকে জাগানো যায়। এই শিল্পকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সমাজ জীবনে একটা বড়সড় ধাক্কা অন্তত দেওয়া যায়। পরিবর্তন কতটা হওয়া যায় আমি বলতে পারবো না। আমরা পরের কবিতায় আসছি। মানে রবীন্দ্রনাথ তো আমাদের ভীষণ আপন, খুব নিজের বলে মনে হয়। একটু ছেলেবেলায় ফিরে যাই সেই রবীন্দ্রনাথের কবিতা দিয়েই।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নুনে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত গানের কোণে। তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনি একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজবি জুলি দিচ্ছিল কি হানা। তিনি কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আমরা এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের ফিরে গেছিলাম বর্ষায়, এবং ছোটবেলার সেই শিহরণ জাগানো বর্ষা, যেটা শিশু মনের উপর একটা সুন্দর ছায়া ফেলে, একটা কোমল প্রবৃত্তি, এবং এর মধ্য দিয়ে এই চিন্তাভাবনার মধ্য দিয়ে শিশু হৃদয় বিকশিত হয়। এবং আমরা জানি রবীন্দ্রনাথ নিজেই বলতেন, কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। সুতরাং সংস্কৃতির একটা ধারা অবশ্যই এই যে শিশু মনের এই কথাগুলো, পাশাপাশি ছোটদের মনে এই সুকোমল প্রবৃত্তিগুলো এই সমস্ত কবিতার মধ্য দিয়ে ঠিকমতো বিকশিত হতে পারলে অবশ্যই আগামী দিনে এখনো যদি এই কবিতাগুলো মানুষের সামনে যত বেশি আসবে, ততই মনে হয় শিশু মনকে যেমন সুন্দর হতে সহযোগিতা করে, তেমনি আমাদের সমাজ জীবন শিক্ষা জীবনকে আরো আলোকিত করতে পারে। অবশ্যই এই কবিতাগুলোর বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আমরা শিল্পীকে ধন্যবাদ এই কবিতা নির্বাচনের জন্য। আমরা পরের কবিতায় আসি। কবি সুবোধ সরকারের লেখা
কলেজের ছাত্রী রবীন্দ্রনাথকে। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়, ঈশান থেকে স্প্ল্যানেট পর্যন্ত একটা বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ। কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে এবং কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, চোখে সারাক্ষণ বার্গম্যান, কুরুসোয়া, আইজারস্টাইন। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছাতেই বুঝতে পারলাম আমি একটি আধ খাওয়া আপেল, এবং চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, ইউ রিয়েলি লাভেবল, চল এবার আমরা 3 জনে মিলে চাঁদিপুর যাব। চর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নং পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। কি করেছেন এত আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময়ে বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, এত গীতবিতান পড়ার কি আছে, রাবিশ। সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের ওপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও, অন্য একজন কোথাও আছেন, তিনি আমার বাবা। ওপর তলার রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো, 37, 58, 212, 355। পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন। আপনি যেমন দিয়েছেন, নিয়েছেনও তেমনি। তবে নিন, আরো নিন, আরো আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকব। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেননি। আপনার আকাশ তাই আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? সুবোধ সরকার তার বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি থেকে অদ্ভুত কবিতাটি লিখেছেন এবং সুতপাও ভালো আবৃত্তি করল। তা
এখন রবীন্দ্রনাথ যা চেয়েছিলেন বাস্তবে তার প্রতিফলন হয়তো নেই, এটা তো সত্যি। আমরা সুতপার কণ্ঠে পরবর্তী কবিতায় চলে যাচ্ছি, আমাদের সময়ও ক্রমশ ছোট হয়ে আসছে। পরের কবিতায় যাচ্ছি। কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, তিনজন মাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চের তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ 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 ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। ঝকঝক কলসির বক বক শোন গো, ঘুমটায় ফাঁক রয় মন উন্মন গো। তিনদার ছিপ খান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টি রে। চোখ দুটি ভোমরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা, পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা। পান সুপারি পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পান সুপারি এইখানেতেই শঙ্কা ভারী। পাঁচ পীরেরই শিরনি মেনে চল টেনে বৈঠা হেনে, 7-17 কোপ কোপানো হাড় বেরুনো খেজুরগুলো, ডাইনি যেন ঝামুর চুলো নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাঠের পাছে, পীর বদরের কুদরতিতে নৌকো বাঁধা কি জল গাছে। আর জোর 1.5 ক্রোশ জোরদের ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। আর জোর 1.5 ক্রোশ জোরদের ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। আর জোর 1.5 ক্রোশ জোরদের ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সার সার বৈঠায় খায় সেই দ্বীপ সব নড়ছে, ভিল ভিলে হাসতাই জল গায়ে চড়ছে। ওই মেঘ জমছে চল ভাই সমছে, গাও গান দাও শীষ বকশিস বকশিস। খুব জোর ডুব জল বয় স্রোত ঝির ঝির, নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর। নেই নেই শঙ্কা চল সব পড়তে, বকশিস টঙ্কা বকশিস পড়তে। ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে। লক লক স্বর বন বক্তার মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন। চারদিক নিঃশ্বাস ঘোর ঘোর রাত্রি, ছিপখান তিনদার 4 জন যাত্রী। ছিপখান তিনদার 4 জন যাত্রী, ছিপখান তিনদার 4 জন যাত্রী। ছিপখান তিনদার 4 জন যাত্রী, ছিপখান তিনদার 3 জন মাল্লা। চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার দুলুনি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সুতপাকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আমাদের আজকের ভাবনায় চ্যানেল ভিশন আয়োজিত
আজকের ভাবনা আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে সুতপা নিয়োগীকে সঙ্গে করে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু যাবার আগে প্রতিদিন যে কথা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।